আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত হলেও গল্পের বিষয়বস্তু ভারতে প্রচলিত একটি লোককথার ওপর ভিত্তি করেই তৈরি। খোলা মাঠের ওপর দিয়ে থেকে থেকে দমকা বাতাসে ধুলো পাক দিয়ে উঠছে। ঝড় অথবা বৃষ্টির পূর্বাভাস বলা যায়। গরমের দাবদাহে মাঠের মাটি উত্তপ্ত। ঘাসগুলো সারাদিনের রোদে হলদে বরণ ধারণ করেছে। দূরে তালগাছের মাথাগুলো সামান্য সামান্য দুলছে হাওয়াতে। এমন সময় দুটো সাইকেলকে আসতে দেখা গেল। সন্ধে হয়ে যাওয়ায় তাদের সামনের আলোগুলো একচোখা দৈত্যের মতো জ্বলছে। সাইকেলগুলো চালাচ্ছে এই আতশীগড়ের বংশী আর গোবরা। দুজনে রহিমপুরে কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে। রোজ বিকেল বিকেল বাড়ি ফিরলেও আজ কাজের চাপে বেশ দেরি হয়ে গেছে। দেখলি তো কতটা দেরি করিয়ে দিলি। খৈনি খেয়ে খেয়ে তো দাঁতগুলো দিয়েছিস নিজের। আজ তোর জন্য আমিও ভিজে মরবো। আরে আমি কি করব? ম্যানেজারদা বলল একটু খৈনি না খেয়ে এলে রাগ করতো না। কি যে বলিস। হয়েছে, টেনে চালা এবার। আকাশের অবস্থাটা দেখতো, হাওয়াও দিচ্ছে এত জোরে। মাঠটা পেরোলে তাও দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে কোথাও একটু। হ্যাঁ, মন্দিরের ছাউনির নিচে দাঁড়ানো যাবে বাস টাস পড়লে। চল। দুজনে হু হু করে সাইকেল চালাতে লাগলো, কারণ হাওয়ার বেগ আরও বেড়েছে বৃষ্টি শুরু হলো বলে। হঠাৎ বংশীর মাথার ওপর দিয়ে কি একটা পাখির মতো ডানা ঝটপট করে উড়ে চলে গেল। বংশী ব্রেক মেরে থমকে দাঁড়িয়ে গেল। গোবরা এগিয়ে গিয়েছিল, সেও ব্রেক মেরে সাইকেলটাকে থামিয়ে দিল। শুকনো পাতা উঠছিল বহুক্ষণ ধরেই। এবার ধুলোয় কানা হওয়ার মতো অবস্থা হচ্ছে। কি হলো রে? চেন টেন পড়ে গেল নাকি? থামলি কেন রে? কি হাওয়া দিচ্ছে দেখছিস? বংশী কোনো উত্তর না দিয়ে ওপরের দিকে তাকিয়ে আকাশের দিকে কি যেন খুঁজতে লাগলো। তার কপালে ভাঁজ পড়েছে। আরে, এক্ষুনি মনে হলো কি একটা যেন মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। গায়ে কিরম গরম একটা হাওয়া মতো লাগলো। তুই দেখিসনি? কি যাতা বকছিস? রাত দুপুরে মাঠের মাঝে উনি উড়ন্ত চাকি দেখতে পাচ্ছেন? চল চল, বৃষ্টি নামলো বলে যত সব। বলে গোবরা আবার সাইকেলে প্যাডেল করতে শুরু করলো। বংশী কয়েক মুহূর্ত কি ভেবে নিয়ে তারপর সেও সাইকেলটা প্যাডেল করতে শুরু করলো। মনের মধ্যে একটা খটকা বাজতে লাগলো তার। খুব জোরে সাইকেল টানছে তারা। হাওয়ার বেগ আরও বেড়েছে। শুকনো পাতা মাথায় মুখে এসে পড়ছে বারবার। ধুলোয় চোখ মুখ বুজে আসার জোগাড় হয়েছে। উফ, আর যাওয়া যাবে না রে ভাই। এই তো সামনে বারুইদের চালা। চল দাঁড়াই একটু। বংশী কোনো কথা বলল না। তার মনে তখনও মাঠের ব্যাপারটা খচখচ করছে একভাবে। চড়বড় করে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো তখনই। চালার পাশে সাইকেল রেখে দুজনে কোনো রকমে চালায় ঢুকে দাঁড়ালো। এই বারুইদের চালাটা আসলে একটা ভ্যান স্ট্যান্ড। এখানে দিনের বেলা ভ্যানওয়ালারা ভ্যান ট্যান দাঁড় করিয়ে রাখে। আজ একেবারে শুনশান চারদিক। ভালোই শুরু হলো রে ভাই। তাও ভালো যা গরম পড়েছিল। উফ, শরীরের চামড়া ঝলসে যাওয়ার মতন অবস্থা হয়েছিল একেবারে। বংশী কোনো উত্তর দিল না। সে তখনও একভাবে মাঠের ব্যাপারটা নিয়েই ভেবে যাচ্ছে। গোবরা ব্যাপারটা দেখে বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার রে? মুখে একবারে কুলু পেটেছিস যে, কি ভাবছিস এত? হ্যাঁ, না সেরকম কিছু না, কিন্তু তুই তো বিশ্বাস করছিস না। আমি সত্যি বলছি। শোন, আমার মাথার ওপর দিয়ে কি একটা উড়ে গেছিল ওই মাঠের মধ্যে। গোবরা আবার তাচ্ছিল্য ভরে কিছু একটা কথা বলতে বলতে বংশীর দিকে ঘুরল। ঘুরেই কেমন যেন থমকে গেল। কি কি হলো? কি দেখছিস এভাবে? তোর মুখের একদিকটা কেমন কালচে মতো হলো কি করে? কি ব্যাপার বলতো? খৈনির সাথে কিছু মিশিয়ে টিশিয়ে খেয়েছিলি নাকি? বংশী কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে মুখের সামনে ধরল। কাঁচে দেখল গোবরা ঠিকই বলেছে। মুখের একদিকে কেমন কালশিটে একটা ভাব ফুটে উঠেছে তার। সত্যি আশ্চর্য কাণ্ড। এমন সময় সামনের রাস্তার বৃষ্টির মধ্যে কার যেন পায়ের আওয়াজ পাওয়া গেল। জলের মধ্যে ছপ ছপ করে কেউ একটা হেঁটে আসছে। কয়েক মিনিটের মধ্যে তাদের সামনে ছাতা মাথায় দিয়ে এসে দাঁড়ালো গ্রামের হাই স্কুলের ভূগোল শিক্ষক অচিন্তবাবু। দিব্যি হাসি খুশি ভালো মানুষ লোকটি। হ্যাঁ মানিক চোর, এভাবে দাঁড়িয়ে কেন হয়? হ্যাঁ, আরে স্যার যে, আর বলবেন না। রোদ দেখে ছাতা নিয়ে বেরোয়নি, এখন বৃষ্টিতে আটকে গেলাম। একটু কমলে বেরোবো। ও, তা ভালো। হ্যাঁ, ঠিকই বলেছ। বৃষ্টির তো কোনো চিহ্নই ছিল না। যদিও শুকনো গরম ভাবটা বৃষ্টির জন্য এবার কেটে যাবে।
ভালো ভালো, বেশি রাত করো না বাবারা, আমি এগোই। আরে স্যার, আপনি কোথায় যাচ্ছেন এই ঝড়জলের মধ্যে? এই বয়সে এমন বর্ষায় বেরিয়ে পড়েছেন, পারেনও বটে। ও হ হ, পড়াতে যাচ্ছি রে বাপ, কুসুমদের বাড়ি। এই তো ওই মাঠের ওপারে। এই ঝড় চলার এমন কি, তোদের বয়সে আমি হেঁটে 4 মাইল দূরে স্কুলে যেতাম, তা জানিস? ইয়ে স্যার, বলছি আজকের দিনটা ছাড়ান দিন। ও মাঠে একটু আগে আমরা আসার সময় কি একটা আমার মাথার ওপর দিয়ে উড়ে গেল ফতফত করে। আপনি আজ যাবেন না। থাক, হয়েছে। বয়স্ক মানুষ পেয়ে ভয় দেখাতে চাস তো? বুঝতেই পারছি। আমি চললুম। যত সব বকাটে ছেলেপুলের দল, দুটো ভালো কথা বললেই তোরা মাথার উপর চড়ে বসিস। অচিন্ত্যবাবু আর কোনো কথা না বলে গটগট করে হেঁটে চলে গেলেন মাঠের দিকে। এতক্ষণ শুধু বৃষ্টি পড়লেও এবার বিদ্যুতের আলো ঝলকানি দিচ্ছে থেকে থেকে। কি ব্যাপার বলতো? হঠাৎ ওনাকে মাঠের দিকে যেতে বারণ করলি কেন? আশ্চর্য ব্যাপার। যাকে, চল আমরা বেরিয়ে পড়ি। এরপর হয়তো আরো জোরে বৃষ্টি নামতে পারে। তখন আর বাড়ি ফিরতে পারবো না সারা রাত। বংশী কোনো কথা না বলে অচিন্ত্যবাবুর চলে যাওয়া রাস্তার দিকেই তাকিয়েছিল। তার মুখের ওপর গভীর চিন্তার ছায়া পড়েছে, বোঝাই যাচ্ছে। প্রায় কাক ভেজা হয়ে বংশী আর কোবরা বাড়ি ফিরেছিল। বৃষ্টির তোর বেড়েছে এখন। গরম উত্তপ্ত রাস্তার ওপর পড়া ঠান্ডা জলের ফোঁটা অদ্ভুত এক গন্ধের সৃষ্টি করছে। আতশীনগরে সব বাড়ির দরজা জানলা বন্ধ। সবাই প্রবল গরমের পর এই ঠান্ডা হাওয়ার ভাবটা উপভোগ করছে শান্তিতে। রাত্রে খাওয়া দাওয়ার পর কোবরা নিজের ঘরেই ঘুম দিচ্ছিল। সারাদিন খাটনির পর আর চোখ খোলা রাখতে পারে না সে। বাইরে বৃষ্টির ফোঁটার ছন্দ পাওয়া যাচ্ছে। চারদিক প্রায় নিস্তব্ধ। হঠাৎ একটা ধূপধাপ শব্দ শুনতে পেল সে ঘুমের মধ্যে। বাড়ির ছাদের ওপর যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। এই বর্ষার মধ্যে ঘুমটা চটে যেতেই উঠে পড়ল সে। খাট থেকে নেমে কি ব্যাপার দেখতে এগিয়ে গেল সে। আওয়াজটা ক্রমাগত বেড়েই চলেছে ছাদের ওপর। ছাদের সিঁড়িতে পা টিপে টিপে ওপরে উঠে এলো গোবরা। তার হাতে একটা টর্চ, মাথায় গামছা। ছাদে কোনো আলো লাগানো হয়নি তাদের। ছাদে বৃষ্টির জলের জন্য কেমন যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। হাতের টর্চটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজটা কোথা থেকে হচ্ছে বোঝার চেষ্টা করতে লাগলো সে। হঠাৎ ছাদের কোণায় একটা মানুষকে দেখতে পেল সে। লোকটা ছাদের কোণায় কুঁজো হয়ে বসে আছে, কিন্তু ভালো করে দেখায় সে বুঝলো কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে লোকটার মধ্যে। লোকটার গায়ের রং নীলচে মতো, পিঠের ওপর কেমন যেন দুটো দাগ। ওটা মানুষ নয় বুঝেই দুপা পিছিয়ে গেল সে। কে 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 রে? গোবরার চিৎকারে প্রাণীটা উঠে দাঁড়ালো। লম্বা গরম তার, সরু সরু হাত পা, মাথার ওপর নীলচে জল জলে দুটো গোল গোল চোখ। গোবরার মুখ থেকে কোনো কথা সরল না এবার। এটা কি কোনো ভূত প্রেত নাকি অন্য কিছু? হঠাৎ প্রাণীটার পিঠ থেকে বিশাল বিশাল দুটো ডানা ছড়িয়ে গেল বৃষ্টির মধ্যে। নীলচে স্বচ্ছ জল জলে দুটো ডানা। গোবরা আর কিছু বলার আগেই প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল তার দিকে। একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা দিয়ে। তার চিৎকার শুনে গোবরার মা ততক্ষণে ছাদের ওপর উঠে এসেছেন, তার হাতে ছাতা। এসে দেখলেন বৃষ্টির মধ্যে গোবরা ছাদের ওপর ভেবাচাকা খেয়ে বসে আছে। তিনি হন্তদন্ত হয়ে হেঁটে এলেন গোবরার দিকে। এখানে কি ঘটেছে তিনি কিছুই বুঝতে পারছেন না। কি হলো? কি কি হলো? এভাবে বসে আছিস কেন? আর ছাদে? তার মুখের কথা থেমে গেল, কারণ গোবরার গালের ওপর দুটো গভীর নখের দাগ। রক্ত চুইয়ে পড়ছে ক্ষতগুলো থেকে। দেখেই আঁতকে উঠলেন তিনি। এ কি, এতটা কাটলি কি করে? পড়ে টড়ে গেছিলি নাকি? ইস, ওট ওট। তাড়াতাড়ি নিচে চলো মা, এখানে কিছু একটা আছে, ভয়ানক কিছু। কি বলছিস? কি আছে? আর এই বৃষ্টির মধ্যে তুই ছাদে এলি বা কেন? তার কথা শেষ হলো না। মাথার ওপর দিয়ে বিশাল ডানা ঝাপটানোর শব্দ পাওয়া গেল, যেন বিশাল একটা রাতচড়া পাখি নিজের অস্তিত্ব প্রমাণ দিতেই মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল তাদের। দেখলে? চলো। আর এখানে না। আজ বংশী সন্ধ্যাবেলা বলছিল, তখন ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি ও ভুল কিছু বলেনি। চলো। দুজনে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এলো। আতশীগড়ে যে অজানা কোনো আতঙ্ক হঠাৎ হানা দিয়েছে তা বুঝতে পারছে গোবরা। সকাল হয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ, তবে এখনও মেঘলা আকাশ।
সাথে গুমোট গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা চারিদিকে। রাতের বৃষ্টির ছাপ চারিদিকে থাকলেও গরমের চোটে রাস্তাঘাটে লোকজন কম। বংশী সাইকেলটা নিয়ে যদুর চায়ের দোকানে অপেক্ষা করছিল রোজকার মতো। এখান দিয়েই প্রত্যেকদিন চা খেয়ে সে আর গোবরা ফ্যাক্টরির দিকে যায়। আজ গরমের জন্য চা খেতে ইচ্ছে করছে না তার। যদুর দোকানে রোজকার মতোই 2-4 জন বসে আছে, সবার মুখেই গরমের জন্য বিরক্তি। হ্যাঁ রে ভানু, ওই দক্ষিণের বাড়ুইদের চালার ধারে মাঠে কি হয়েছে রে? কই কি হয়েছে জানি না তো। কেন, কি হলো? আমি এখনো ওদিকে যাইনি। আর বলিস না, সকালবেলা দোকান খুলছিলাম, দেখি পুলিশের গাড়ি যাচ্ছে ওদিকে। তা বড়বাবু তো আমার চেনা জানা লোক, তিনি বললেন দক্ষিণের মাঠে নাকি কি একটা পাওয়া গেছে। কি যে হলো কে জানে। যদু আরও কিছু বলতে যাচ্ছিল, তখন গোবরা সাইকেল নিয়ে সেখানে এসে দাঁড়ালো। তার চোখ মুখ বসে গেছে, গালের ওপর ব্যান্ডেজ বাঁধা, চোখে মুখে ক্লান্তির প্রবল ছাপ। বংশী উঠে দাঁড়ালো। এ কি অবস্থা রে তোর? কি হলোটা কি? এমন ব্যান্ডেজ বেঁধে এসছিস কেন? আর চোখে মুখের কি অবস্থা? রাতে ঘুমোসনি? গোবরা খুব ভয়ে ভয়ে কাল রাতে ঘটা সব কথা বলে গেল বংশীকে। বংশী সব কথা শুনে ভীতকণ্ঠে বলল, আমি তো কালকেই তোকে বলছিলাম রে, কিছু একটা আমি কাল রাতে দেখেছিলাম। ভয়ঙ্কর কিছু আমার মাথার উপর দিয়ে উড়ে গেছিল। কি যে এসে হাজির হলো এই আতশিগড়ে, কে জানে। কাল রাতে আমি যা দেখেছি, আমার শরীর এখনো কাঁপছে। ওই ওই জ্বলন্ত চোখের দৃষ্টি আর নখের আঁচড়, উফ, এখনো জ্বলছে। যাকে চল, অনেক দেরি হয়ে গেল। বংশী আর কোনো কথা না বলে সাইকেলটা নিয়ে এলো। দুজনে তারপর সাইকেল নিয়ে এগিয়ে চলল দক্ষিণের মাঠের দিকে। আকাশে তখন সূর্যের আলো চরম প্রভাব ফেলতে শুরু করেছে। গরমে হাঁসফাঁস অবস্থা হচ্ছে সবার এখন থেকেই। বারুইতের ছাউনির সামনে আজ 2-1 জন ভ্যানালা দাঁড়িয়ে, সবাই কি একটা কথা নিয়ে আলোচনা করছে একভাবে। তাদের সামনে দিয়ে যেতে যেতে বংশী আর গোবরা সব শুনল, কিন্তু দেরি হয়ে যাওয়ায় তারা দাঁড়িয়ে আর কোনো কথা বলল না তাদের সাথে। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণের মাঠের ওপর এসে পড়ল তারা। তীব্র রোদ তখন, মাথার চাঁদি ফুটো হয়ে যাওয়ার জোগাড় গরমে। দুজনে সাইকেল চালাতে চালাতে কাল রাত থেকে ঘটে যাওয়া আশ্চর্য সব ঘটনা নিয়ে আলোচনা করছিল। কিছুটা দূরে এসে একটা জটলা দেখে দুজনেই থেমে গেল। বেশ কিছু লোক কিছু একটা জিনিসকে ঘিরে দাঁড়িয়ে আছে। বংশী আর গোবরাও লোকগুলোর মাঝে গিয়ে দাঁড়ালো। এরপর সকলে যে জিনিসটাকে ঘিরে দাঁড়িয়ে আছে সেটা দেখে মাথা যেন ঘুরে উঠল তাদের। ভয়ঙ্কর দৃশ্য দেখল, শিক্ষক অচিন্ত্যবাবুর দেহ পড়ে আছে সেখানে। সারা শরীর কেমন নীলচে হয়ে গেছে তার, চোখ দুটো বিস্ফারিত, মুখের ওপর বিশাল বিশাল লম্বা আঁচড়ের দাগ। পুলিশ, ফটোগ্রাফার সবাই জটলা করে দাঁড়িয়ে আছে সে জায়গায়। বড়বাবু কেশবচন্দ্র সবাইকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। এনাকে কে খুন করেছে বলে আপনাদের মনে হয়? মানে ওনার কোনো শত্রু ছিল কিনা কেউ জানেন? দেখুন, কেউ কিছু জানলে বলে ফেলুন, নইলে কিন্তু পরে আপনারাই বিপদে পড়বেন। সবাই একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। অচিন্ত্যবাবুর সাতকুলে কেউ নেই, বড় অমায়িক মানুষ ছিলেন তিনি। ওনার মতো লোককে যে কেউ খুন করতে পারে সেটাই তো আশ্চর্যের ঘটনা। বটে, কেউ মুখ খুলবেন না তার মানে, তাই তো? ঠিক আছে, তবে সকলকে আমরা আমাদের তরফ থেকে সাবধান করে দিতে চাই। একটা খুন হয়েছে, আর দেখে যা বোঝা যাচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে এর দেহে। সকলে সাবধানে থাকবেন, আর রাত বিরেতে দরকার না পড়লে বাড়ির বাইরে বেরোবেন না। আরও অনেক কথা বললেন থানার বড়বাবু কেশবচন্দ্র, কিন্তু বংশী আর গোবরার কানে তখন আর কিছুই ঢুকছে না। কারণ কাল রাতের ঘটনাগুলো বড়বাবুকে বললে তিনি বিশ্বাসই করবেন না। পারলে হয়তো সন্দেহের বশে তাদেরই জেলে ঢুকিয়ে দেবেন। দুজনে এরপর কোনো কথা না বলে চুপচাপ সরে পড়ল সেখান থেকে। অন্যান্য লোকজনও কি ঘটেছে না বুঝে কেটে পড়তে লাগলো এক এক করে। এরপর ফ্যাক্টরিতে সারা দিনটা তাদের নানান কাজে কেটে গেল। বিকেল পেরিয়ে সন্ধে নামলো ঝপ করে। গরমের দাবদাহ সারাদিন প্রবল থাকলেও সন্ধে নামতেই হালকা ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো আগের দিনের মতো। সন্ধ্যের পর বংশী, গোবরা আর ম্যানেজার অমলেশবাবু বেরিয়ে পড়লেন ফ্যাক্টরি থেকে। আজও অন্যান্য লোকজন চলে গেলেও তাদের 3 জনকে শেষ অবধি থেকে যেতে হয়েছিল। সন্ধ্যের আধার আর ঠান্ডা হাওয়ায় শরীর আর মন দুটোই জুড়িয়ে যেতে লাগলো তাদের। ফাঁকা পিচের ভাঙা রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে নানান কথা বলছিল তারা।
শুকনো পাতাও উড়ছে তখন হাওয়ার মধ্যে। বুঝলে তো, মনে হয় এইসব চাকরি বাকরি ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে বাস করি। রোজ এই ফ্যাক্টরি বন্ধের পরেও বসে থাকতে থাকতে জীবনের উপর কি বলবো, ঘেন্না ধরে গেল একেবারে। হ্যাঁ, আপনাকে তো শুধু বসে থাকতে হয়, আর আমাদের যে সব হিসেব টিসেব তুলে আসতে হয়। কিন্তু কি আর করা যাবে, এই তো জীবন। গোবরা কেমন যেন মুখটা থমথমে করে হাঁটছিল। কাল রাতের ওই ভয়ানক চোখ দুটো কোনো মতে ভুলতে পারছে না সে। প্রাণীটা ঠিক কি বা কে ছিল, সে প্রশ্নটাই খচখচ করছে তার মনে। কি হে গোবরা, মন মেজাজ এত খারাপ কেন হে তোমার? আর মুখে অতখানি কাটলেই বা কেমন করে? গোবরা তার দিকে তাকালো, তার চোখে এখনো ভয়। সে এবার কাল রাতের ঘটনা সমস্ত আবার একবার ম্যানেজারকে বলল। কি যাতা বকছো বাবু, এরকম আবার হয় নাকি? তবে হ্যাঁ, তোমাদের এলাকার অচিন্ত্যবাবুর ডেড বডি পাওয়ার কথাটা আমি শুনেছি। তবে কি বলো তো, আমার মনে হয় না ম্যানেজার দা, শুধু গোবরা নয়, আমিও দেখেছি কাল রাতে কেমন যেন একটা গরম বাতাস এসে লেগেছিল আমার মুখে। ওহ, পুরো মুখটাই নীলচে হয়ে গেছিল। কি বলবো আর। ম্যানেজার কোনো কথা বলল না আর। তাদের দুজনকে মনে মনে হয়তো পাগল টাগল কোচের কিছু একটা ভাবলো। আরও কিছুক্ষণ হাঁটার পর তারা এসে পৌঁছালো দক্ষিণের সেই বিশাল মাঠের সামনে। ঠান্ডা হাওয়া তখনও বয়ে চলেছে একভাবে, শুকনো পাতা উড়ছে। কালকের মতোই বৃষ্টি শুরু হবে হয়তো। বেশ, এবার আমি শাবলতলার দিকে যাব। একটা নেমন্তন্ন আছে, দেখি টোটো পাই কিনা। অবশ্য অনেকটা হেঁটে যেতে হবে। যাই হোক, ইয়ে ম্যানেজার দা, একা একা যাবে এতটা? আমরা না হয় পৌঁছে দিই। কালকে অচিন্ত স্যারকেও বলেছিলাম, শুনলো না তো, তাই বলছি। ওরে, আমাকে কি তোদের ওই বুড়ো মাস্টারের মতো হাড় গিলে লোক পেয়েছিস? দেখ আমার বাইসেপ। হু বাবা, আমি একাই যেতে পারবো। বলিস তো তোদের পৌঁছে দিয়ে আসি। তারা দুজনে আর কোনো কথা বলল না, একে অন্যের মুখ চাচাই করতে লাগলো। ম্যানেজার অমলেশবাবু বড় বড় পা ফেলে সে জায়গা ছাড়লেন। এরপর তারাও সাইকেল চড়ে মাঠে নামলো। আজ দুজনেই যথেষ্ট সতর্ক হয়ে আছে, ভয়ও লাগছে তাদের। অচিন্তবাবুর রক্তহীন ফ্যাকাশে মুখটা চোখের সামনে ভেসে উঠছে দুজনের বারবার। ক্রমশ হাওয়ার বেগ বাড়ছে, কালকের মতো আজও বৃষ্টি শুরু হবে হয়তো, সে কথাই দুজনে আলোচনা করছিল। মাঠটার মাঝ বরাবর এসেছে তারা। এই মাঠের চারদিকে অসংখ্য পুরনো ফ্যাক্টরি আছে, বেশিরভাগই বন্ধ হয়ে গেছে বহুকাল আগে। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা মানুষের শেষ আর্তচিৎকার ভেসে এলো বাতাসে। দুজনেই সাইকেল থামিয়ে দিল সঙ্গে সঙ্গে। কেউ যেন প্রবল ভয়ে চিৎকার করছে আকাশ ফাটিয়ে। কে কে বলতো? চিৎকারটা ওই মাঠের প্লাই ফ্যাক্টরির দিক থেকে এলো না? ঠিক বলেছিস। কিন্তু ওদিকে এই সময় কেউ কি করতে যাবে বলতো? দুজনে কি করা যায় ভাবতে লাগলো। এমন সময় আবার চিৎকারটা শোনা গেল, তবে এবারে খুব মৃদু। হাওয়ার তোড়ে শুকনো পাতা উড়ে চোখে মুখে এসে পড়ছে তাদের। চল, দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওইদিকে গিয়ে দেখি একবার। পাগল হয়েছিস নাকি? কাল রাতের ওই ওই প্রাণীটা যদি ওখানে থাকে? কি বলছিস? কোনো লোক বিপদে পড়েছে তো, বেগতিক দেখলে উল্টো দিকে দৌড় দেবো। গোবরা সায় দিল তার কথায়। দুজনে এবার সাইকেলটা হু করে চালিয়ে দিল সেদিকে। বাতাসের তোড় আরও বাড়ছে, শো শো করে ঠান্ডা হাওয়ায় ধুলোর ছোট ছোট ঝড় উঠতে দেখা যাচ্ছে মাঠের মধ্যে। মিনিট 10 মধ্যেই দুজনে এসে থামলো সেই বিশাল প্লাই ফ্যাক্টরিটার সামনে। ভাঙা ফ্যাক্টরিটা অন্ধকারে যেন বিশাল একটা জন্তুর কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। ইয়ে শোন, আরও 2-1জনকে না হয় ডেকে নিয়ে আসি আতসীগড় থেকে। এই ফ্যাক্টরি দেখেই আমার ভয় লাগছে। এই ঝড়ের মধ্যে দুজনে ভেতরে ঢুকবো, কোনো বিপদ টিপদ হলে। থানা নাম্বার আছে তো তোর কাছে? ফোন কর একবার, কিছু হলে তখন দেখা যাবে। বংশী ফোনটা কানে ধরল। ওপার থেকে রিং হওয়ার পর কথা শোনা গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির ভেতর থেকে আবার একটা গোঙানি ভেসে এলো। এবার একেবারে মারণ চিৎকার। আর নয়, চল ভিতরে, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। দুজনে হন্তদন্ত হয়ে ভেতরে চলল। ভাঙা লোহার দরজাটা একদিকে কেতরে পড়েছে বহুকাল আগে। এখানে দিনের বেলাতেই কেউ আসতে চায় না, এখন তো রাত, তার ওপর আবার ঝড় উঠেছে। বিশাল গ্রাউন্ড ফ্লোরের মাঝে এসে দাঁড়ালো দুজনে। এখানে কোনো এককালে প্লাই কাটার বিশাল বিশাল যন্ত্রপাতি ছিল, আরও অনেক কারখানার মতো এটাও বন্ধ হয়ে পড়ে আছে বহুকাল ধরে। চারদিক নিশ্চুপ আর ঘুটঘুটে আঁধার। কেউ আছে?
কে চিৎকার করছিল এখান দিয়ে? কে আছে ভেতরে? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সব একেবারে নিঝুম। শুধু তাদের চিৎকারে কয়েকটা বাদুড় ঝটপট করে উড়ে বেরিয়ে গেল। গোবরা টর্চ বের করে জেলে ধরল। রাত বিরেতে ফিরতে হয় বলে এটা সাথেই থাকে তার। কি হলো? উত্তর দিচ্ছ না যে? কে আছো ভেতরে? কি হলো? হঠাৎ মাথার উপর আবার ছটরপটর শব্দ হলো। দুজনের সঙ্গে সঙ্গে মাথা তুলে দেখল কি একটা বিশাল ডানায় উড়ে এসে বসলো তাদের সামনের উঁচু লোহার বিমের ওপর। টর্চের আলোয় ভালোভাবে দেখতে পেল তারা একটা মানুষের দেহাকৃতির প্রাণী, নীলচে শরীর, গোল বলের মতো জলজলে চোখ, পিঠের ডানাগুলো উজ্জ্বল পর্দায় তৈরি। ওরে বাবারে, ওটা কি রে? কাল রাতে এটাই আমাদের বাড়ির ছাদে এসে বসেছিল। বংশী, এবার? তার কথা শেষ হওয়ার আগেই প্রাণীটা ছপাত করে লাফ দিয়ে নামলো তাদের সামনে। তারপর দুটো ডানা ছড়িয়ে দাঁড়ালো। তার মুখ থেকে নীলচে একটা ধোঁয়ার মতো বেরোচ্ছে। গরম হয়ে উঠছে এই ফ্যাক্টরির বাতাস। প্রাণীটা তার দেহটা পেছন দিকে ঝোঁকালো, মানে এবার এদের উপর আক্রমণ করবে। দুজনে পাথরের মতো হয়ে গেছে। পালানো দরকার সেটাও যেন ভুলে গেছে তারা। হঠাৎ গুড়ুম করে একটা শব্দ শোনা গেল। প্রাণীটা ছিটকে পড়লো আরেক দিকে। ভাঙা লোহার দরজার কাছে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন কেশবচন্দ্র। তার পিস্তল থেকে ধোঁয়া বেরিয়ে বাতাসে মিশছে। পাশের কনস্টেবল কিন্তু ভয় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। প্রাণীটা হঠাৎ আবার টানা মেলে ভাঙা টিনের শেডের ফাঁকের দিকে উড়ে গেল। সঙ্গে সঙ্গে কেশববাবু আরো দুবার ফায়ার করলেন তার দিকে তাক করে। গুলি নিশানায় লাগলো কিনা বোঝা গেল না। প্রাণীটা ভাঙা শেড দিয়ে বাইরে বেরিয়ে গেল। কেশববাবুও সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। তার হাতে পিস্তল তখনও উদ্যত, কিন্তু বাইরে ঘাসের ওপর সবুজ থকথকে জেলির মতো একটা পদার্থ ছাড়া আর কিছু চোখে পড়ল না তার। জেলির মতো পদার্থটা থেকে মৃদু মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। ওটা যে প্রাণীটার রক্ত তাতে কোনো সন্দেহ নেই। বংশী আর গোবরাও তখন তার পাশে এসে দাঁড়িয়েছে। ইস, পালালো নাকি মরলো কে জানে। কি ছিল ওটা বড়বাবু? কেশববাবু ওদের মুখের দিকে তাকালেন। তখনও ভয়ের ভাব খুব স্পষ্ট তাদের মুখে। দেখো, ওটা যে কি প্রাণী বা আদেও কোনো প্রাণী কি না আমি জানি না, তবে এর আগে উত্তরপ্রদেশের বারাণসীতে এরকমভাবেই রাত বিরেতে এই অদ্ভুত জিনিসটির হামলায় বহু মানুষ জখম হয়। তখনও সেখানকার পুলিশ কোনো কিনারা করতে পারেনি। সেখানকার লোকে এটাকে বলতো মৌনচুয়া, মানে মুখ আঁচড়ে দেয় এরকম কোন জীব। আজ সকালে মৃতদেহটা দেখে সে কথাই আমার মনে হয়েছিল। পুলিশের অমীমাংসিত ফাইলের থেকে ওর কথা আমি জানতে পারি, কিন্তু এবারও মনে হয় ওটা যে ঠিক কি তা আমরা কেউ জানতে পারবো না, যদি না ও ব্যাটা গুলি খেয়ে অন্য কোথাও মরে পড়ে। বংশী আর গোবরা মুখ চাচাই করতে লাগলো। অনেক বছর আগে এই অজ্ঞাত আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল বারাণসীর কিছু অংশ ছাড়াও মির্জাপুর এবং চান্ডৌলের গ্রাম্য এলাকায়। অনেকে বলেন এই প্রাণীটিকে প্রথম দেখা যায় এলাহাবাদে, আবার কেউ কেউ বলেন প্রথম দেখা যায় বারাণসীতে। এর আতঙ্কে রাত্রেবেলা মানুষ বাড়ির বাইরে বেরোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। গোবরা তার গালের কাটা অংশে হাত বোলালো একবার। কাল রাতের আক্রমণের কথা ভেবে আরও একবার শিউরে উঠল সে মনে মনে। এমন সময় কনস্টেবলটি তাদের ম্যানেজার অমলেশবাবুকে ধরাধরি করে বের করে নিয়ে এলো ভাঙা ফ্যাক্টরিটা থেকে। মেঘ গুড়গুড় করে বৃষ্টি নামলো। তারপর কেমন লাগলো কোড নিউজ অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের গল্পের বিষয়বস্তু ভারতে প্রচলিত লোককথা মৌনচুয়াকে ঘিরে তৈরি। মৌনচুয়া সত্যি কি না সেটা সম্বন্ধে অনেকগুলো থিওরি আছে, তো সেগুলো আমি প্রত্যেকটা বলতে পারলাম না এখানে। তোমরা চাইলে গুগল করে দেখে নিতে পারো। আর কেমন লাগলো আজকের গল্পটা সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর পরে ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।